হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার। সাম্প্রতিক সময়ে আপনারা দেখতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিবির যেভাবে গণবিপ্লব ঘটালো, সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করলো, একই সিলসিলা চালু রইল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গণ বিশ্ববিদ্যালয়। এই তিনটি বিশ্ববিদ্যালয় একেবারে ঢাকার প্রাণকেন্দ্রে বলা যেতে পারে। আমি কেন ঢাকার প্রাণকেন্দ্রে বলছি? ঢাকার ভিতরে অধিকাংশ মানুষ সব ধরনের সংস্কারের বিরুদ্ধে কথা বলে, চিন্তা চেতনা করে। এরা নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে, নারীর অধিকার নিয়ে কথা বলে, যেমনটা আপনি গ্রামগঞ্জে দেখতে পারবেন না। কিন্তু এই শহরের প্রাণকেন্দ্রে এই জিনিসগুলো দেখবেন। সাধারণত মানুষ জামাত সম্পর্কে যে মতামত, যে চিন্তা চেতনা করে থাকে, যে তারা নির্বাচিত হলে মানুষকে, বিশেষ করে মহিলাদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসবেন। ইসলামের ছায়াতলে নিয়ে আসার অর্থই হলো তাদের যে স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা, বা তাদের যে ব্যয়পনার স্বাধীনতা, সেই স্বাধীনতাকে রুখে দিবে। এই বিষয়টা যতটা গ্রামে প্রচলিত, তার চাইতে শত শত কোটি গুণ বেশি প্রচলিত হলো শহরের মধ্যে। শহরের মানুষ এরকম চিন্তা চেতনায় বিভোর। সেই শহরের মধ্যেই তিনটি বিশ্ববিদ্যালয় জামাত যেভাবে সংখ্যাগরিষ্ঠ ভাবে বিপুল ভোটে জয়লাভ করেছে, সেটা অবশ্যই মাইন্ড ব্লোয়িং। আমাদের কাছে, কিছু কিছু মানুষের কাছে ব্লোয়িং মাইন্ড হয়ে গেছে সেটা। তো দর্শক, আপনারা যদি একটু ক্যালকুলেশন করে দেখেন তাহলে দেখবেন জামাতের এই মুহূর্তে যে পরিস্থিতি, তাহলে নির্বাচন যদি যায় এই পর্যায়ে, বিএনপির আসার কোনোই চান্স নাই, কোনোই চান্স নেই। আপনি হয়তো বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে নেতা তৈরি হয়, নির্বাচিত হয় টাকা পয়সা দিয়ে, টাকা পয়সা বিলিয়ে, সেই নেতাগুলো হয়তো ভোট কেন্দ্র দখল করে। কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়গুলোর যে শিবিরের সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করা বা সংখ্যাগরিষ্ঠ পদে আলংকারিক অর্থে চলে যাচ্ছে, তারা যে রোল প্লে করছে, সেইটার ছোঁয়া কিন্তু গ্রাম পর্যায়েও থাকবে, অর্থাৎ গ্রামেও একটা প্রভাব থাকবে। আমরা অনেকেই বলছে যে জাতীয় নির্বাচন আর বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন এক নয়, এটাও আমরাও বিশ্বাস করতাম। কিন্তু দেখেন, ছাত্র জনতার অভ্যুত্থানে যে জাতীয় নাগরিক পার্টি সৃষ্টি হয়েছে এবং জামাত ইসলামী যে 1941 সাল থেকে তাদের কার্যক্রম অ্যাক্টিভিটি পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এই ঢাকার প্রাণ কেন্দ্রে যে বিশ্ববিদ্যালয়গুলো, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোই কিন্তু এই ছাত্র প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত হয়ে আসতেছে, ছাত্র প্রতিনিধিরা। সুতরাং এ কথা বলাই বাহুল্য, এখন জাতীয় নাগরিক পার্টি এবং জামাত একেবারেই ক্ষমতার কাছাকাছি রয়েছে। যে কোনো সময় ইলেকশন হলে তারা নির্বাচিত হবে, এ কথা সকলেই বলে দিতে পারে। এবার আসেন, পিআর সম্পর্কে অনেকেই বুঝে না, যে প্রপোর্শনের যে রেশিও আছে, রিপ্রেজেন্টেটিভ আছে, সেটা অনেকেই বুঝতে পারে না। আপনি যদি পিআর না বুঝেন, আপনার রাজনীতি করার দরকার নাই ভাই। আপনি যদি পিআর এর পক্ষে থাকেন, তাহলে দেখা গেল যে আমাদের বাংলাদেশের সেই, আপনি 1971 সাল থেকে যদি ক্যালকুলেশন করেন, তাহলে দেখবেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল 40%-এর উপরে ভোট পেয়ে নির্বাচিত হয় না। অর্থাৎ বাকি যে 60%-60%-এর মধ্যেও প্রায় 70-80% ভোট যদি কাস্ট হয়, তার মধ্যে 30-32% মানুষ কিছুই পায় না, অর্থাৎ তাদের প্রতিনিধি সংসদে থাকে না। এটা যে কতটা অ্যালার্মিং একটা জাতিকে একত্রিত করতে, সেটা যারা আপনারা বিচার বিশ্লেষণ করেন, রিসার্চ করেন, যারা রাজনৈতিক চিন্তা ভাবনা করেন, তারা হয়তো বুঝতে পারবেন। আপনি 10-এর মধ্যে 6টা ভোট পেয়ে আপনার 10টা ভোটের যে মূল্যায়ন, সেই মূল্যায়ন আপনি নিয়ে নিলেন, 4টা ভোটকে আপনি ডিপ্রাইভড করলেন। সেটা তো কোনোভাবেই আপনার পিপলস রিপ্রেজেন্টেশন হচ্ছে না। পৃথিবীর প্রায় 90টি দেশে এই পিআর সিস্টেম চালু আছে, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু আছে, কিন্তু আমাদের বাংলাদেশে চালু করতে বিএনপির কেন এত টানাপোড়েন? এর একমাত্র কারণ অনেকেই ব্যাখ্যা দিয়েছে। এই ব্যাখ্যাটা আমিও বুঝেছি, যে টেকসই সরকার হয় না, সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে। তো আপনি যদি রাজনীতিবিদ হন,
আপনি যদি অন্যায় কাজ করেন, আপনি যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটি নিয়ে আইন পাশ করতে চান, সেই ক্ষেত্রে মানুষ বাগড়া দিবে, কিছু বিরোধী দলের সদস্য সেটা নিয়ে প্রতিবাদ করবে। এটা যদি আপনি সহ্য না করতে পারেন, আইন যদি পাশ না করতে পারেন, আপনি বহিষ্কার হবেন, আপনি পদত্যাগ করবেন, আপনি ক্ষমতা ছেড়ে দিবেন। অন্যরা দেশ চালাবে, যারা এটাকে মীমাংসা করতে পারবে, যারা জনগণের সাথে এক কাতারে দাঁড়াতে পারবে, তারা করবে। এটা নিয়ে আপনার প্রশ্ন তো থাকার কথা না। আজকে দেখেন রিক্সাওয়ালারাও পিআর সিস্টেম বোঝে, কিন্তু বিএনপি এই পিআর সিস্টেম বুঝছে না। পিআর সিস্টেম বুঝতে হলে আহামরি যে লেখাপড়া করতে হবে বিষয়টা এরকম না। আপনি গুগল করলে পিআর সিস্টেমের সফলতা পাবেন। একটা দলের ভিতরে ভালো ভালো ক্যান্ডিডেট আছে, ধরেন 10 জন ক্যান্ডিডেট আছেন ভালো, তাদের পার্সেন্টেজে যে ভোট, সেই ভোটে 10 জন ক্যান্ডিডেটের মধ্যে 5 জন বা 6 জন পার্লামেন্টে গেল। পার্লামেন্টে গেলে কাজ কি? পার্লামেন্টে হলো আইন প্রণয়ন করা, দেশের বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে কথা বলা, ডিবেট করা, ওর মধ্যে যে ফলগুলো ভালো থাকে সেই ফলগুলোকে নিয়ে আসা, সামনের সারিতে নিয়ে আসা, সেগুলো দিয়ে খেলা, সেগুলো দিয়ে জাতি গঠনে একত্রিতকরণের খেলা। এখনকার এমপিরা ওই এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে মাতব্বারি করে, জাহির করে, তাদের কাছ থেকে ট্যাক্স নেয়, তাদের কাছ থেকে চাঁদা নেয়, সেই চাঁদা নিয়ে তার এমপিগিরি চালায়। কিন্তু এমপিগিরির কাজ কি? এটা মেম্বার অফ পার্লামেন্ট বলতে বোঝায় উনি আইন পাশ করবে, উনি আইনের ড্রাফট করবে, উনি প্রধানমন্ত্রী নিয়োগ করবেন, উনি রাষ্ট্রপতি নিয়োগ করবেন, উনি দেশের গুরুত্বপূর্ণ অফিসারগুলো নিয়োগ করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন, তার কথাবার্তা চাল চলন দিয়ে, যুক্তি দিয়ে। কিন্তু এখনকার এমপি গুলো কি করে? অর্থাৎ পিআর পদ্ধতিতে যদি ইলেকশন হয় এবং নেতা যদি নির্বাচিত হয়, তখন এই কাজগুলো করার আর স্বাধীনতা থাকবে না। তখন কি করবে? তখন তারা অনেক বিচলিত হবে, তাদের কাছে ক্ষমতা থাকবে না, ক্ষমতা তো হীন করতে চায়। এই বিপ্লব, 24-এর বিপ্লব পরবর্তী যে রাজনীতি, এই রাজনীতির উদ্দেশ্যই হলো ক্ষমতাকে কিভাবে কাটেইল করা যায়, ক্ষমতা কিভাবে একভূত না করা যায়, যে একজন ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে, সেই ক্ষমতা ভাঙার জন্যই তো এই রাজনীতি গড়ে উঠছে। এই তরুণ তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা কেন রাজনীতি করতে চাবে আপনি বলেন? এই যে এনসিপি দেখেন, জাতীয় যুব শক্তি দেখেন, শ্রমিক উইং দেখুন, ইঞ্জিনিয়ারিং উইং দেখেন, যতগুলো উইং দেখবেন জাতীয় নাগরিক পার্টির মধ্যে, অন্তত 90 থেকে 95% মানুষ বিভিন্ন চাকরির সাথে জড়িত, অথবা ব্যবসার সাথে জড়িত, নিজের কর্মের সাথে জড়িত। পাশাপাশি এই যে সন্ধ্যা, রাত্রে, সকাল, বিকাল টাইমগুলো দিচ্ছে কি? জনমত গঠন করতে, মানুষের মধ্যে ভালো কথাগুলো ছড়িয়ে দিতে। তাদের তদবিরের সাথে দেখবেন না, তাদের সেই পাওয়ার, কিন্তু সেই পাওয়ার দিয়ে থানার একজন ওসি তার কথা শুনে না, থানার একজন এসি তার কথা শুনে না, এইরকম পাওয়ার এক্সারসাইজ করে। ওরা চায় যে জনগণ কি করতেছে। আপনি দেখেন আপনার থানার কয়জন শিবির নেতাকে আপনি চেনেন, শিবিরের সভাপতি সেক্রেটারি কি আপনি চেনেন কিনা দেখেন, তাও চিনেন না। কিন্তু তারা কিন্তু কাজ করে, বিভিন্ন লেভেলে কাজ করতেছে। সুতরাং জামাত এবং জাতীয় নাগরিক পার্টি যে কাজগুলো করতেছে, সেই কাজগুলোকে সমর্থন করুন দেশ ও দশের জন্য। আর বিএনপি যদি এই তরুণ প্রজন্মের রাজনীতি না বুঝে, বিএনপির মধ্যে যে সমস্ত নেতৃত্ব আছে, সেই সমস্ত নেতৃত্ব যদি তরুণ প্রজন্মের হাতে রাজনীতি না তুলে দিতে চায়, তারা নিজেরা নিজেরা ধ্বংস হবে, অলরেডি ধ্বংস হয়ে গেছে। তাদের কথাবার্তা দেখেন না, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দানের শেষে শেষে বিসমিল্লাহ। এটা কোন কথা? চিন্তা করেন তারা কোথায় নিয়ে গেছে। খালেদা জিয়ার ছবি মসজিদের ভিতরে টাঙ্গিয়ে তারা কথা বলা শুরু করছে, আপনি হিসাব করে দেখেন। আর চাঁদাবাজির যে কথাবার্তা, সে কথাবার্তা নাই বললাম। আপনি এমন কোন স্ট্যান্ড পাবেন না, এমন কোন স্টেশন পাবেন না যে স্টেশনে চাঁদাবাজি হয় না। বিভিন্ন স্কুলে হচ্ছে, কিন্তু ওখানে আপনি লাইট দিয়ে খুঁজেও জাতীয় নাগরিক পার্টি বা জামাতের কাউকে পাবেন না। কেন পাবেন না? কারণ তাদের কর্ম আছে, তারা কাজকর্ম করে খাচ্ছে, তাদের সংসার চলতেছে ঠিকঠাক। তাদের তো এই বাইরে থেকে অবৈধ টাকা, হারাম টাকা নিয়ে তার রক্ত করতে হবে না, তার শরীরের ভিতরে রক্ত ইনজেক্ট করতে হবে না, শরীরের ভিতরে খাবার ইনজেক্ট করতে হবে না। সুতরাং আপনারা যদি রাজনীতিকে ধারণ করতে চান, দেশকে যদি একত্রিত করতে চান, ইউনাইটেড ফোর্স হিসেবে কাজ করাতে চান, তাহলে এই জিনিসগুলো খুবই জরুরি। সংস্কার রাজনীতি খুবই জরুরি। দেখেন ভারতের বিদেশ সচিব, উনি হর্ষবর্ধন শৃঙ্গলা, উনি কি বলছে যে ভারতের পার্শ্ববর্তী দেশগুলোতে এর অভ্যন্তরীণ বিষয় থাকতে পারে না। অর্থাৎ ভারতের পাশে যে সমস্ত দেশগুলো, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এই সমস্ত দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় নাকি থাকতে পারে না। দেখুন কথা, আপনি চিন্তা করেন তারা কি ধরনের ডোমিনেটিং চিন্তা ভাবনা করেন। আপনারা স্বাধীনোত্তর বাংলাদেশ বইটি পড়বেন, আপনারা আমার কথা আমার ব্যথা কিছু বই পড়বেন,
আপনারা পিনাকি ভট্টাচার্যের যে সমস্ত বইগুলো, এই সমস্ত বইগুলোতে হিউজ নথি কানেক্টেড করা আছে, হিউজ নথি কানেক্টেড। শেখ মুজিব কিভাবে আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধে বয়ান ফেরি করে তাকে তার দল বল, তার যে মুজিব বাহিনী আছে সেই মুজিব বাহিনী এবং মুজিববাদকে কিভাবে উত্থান ঘটিয়েছিল, সেই সমস্ত কথাগুলো বিশ্লেষণগুলো খুব সিরিয়াস ভাবে আসছে। এবং মেজর জলিল মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা, যে উনি গুমের শিকার হয়েছিলেন, অর্থাৎ সেখান থেকে গুমের শিকার হয়েছে। এই যে ডক্টর কামাল পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে, তাকে বৈধতা দিয়েছে শেখ মুজিব। আমরা এটা জানতামই না, আমরা 30-35 বছর পার করার পরে এই জিনিসগুলো জানতেছি। বিভিন্ন নথি এখন গাঁথা শুরু করছি, ওই সমস্ত বইগুলোর মধ্যে দেখতেছি। অর্থাৎ তারা মুক্তিযুদ্ধ যে সমস্ত মানুষগুলো করছিল, সেই সমস্ত মানুষগুলোর সাথে তাদের কানেকশনই ছিল না। সেই সমস্ত মানুষগুলো মুক্তিযুদ্ধ পরবর্তীতে এসে হাতে ছড়ি ঘুরিয়েছে এবং কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে। তার মধ্যে কি করেছে? মুক্তিযুদ্ধের কোটা দিয়ে এই যে জাতি, এই জাতিকে বিভক্ত করেছে। এই জাতির মধ্যে শত শত ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের কাঙ্ক্ষিত চাকরি যেতে পারে নাই। তাদের ভিতরে যে ডিপ্রেশন, সেই ডিপ্রেশন মৃত্যুর একদিন পর্যন্ত ভুলবে না। এটা তো দুনিয়ার ক্যালকুলেশন ভাই, কিন্তু পরকালে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? যে আমি মুক্তিযুদ্ধ করেছিলাম, আমার বাবা সেই মুক্তিযুদ্ধের কোটায় আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম, কলেজে পড়েছিলাম, সেই মুক্তিযুদ্ধের কোটা দিয়ে আমি চাকরি নিয়েছিলাম সরকারি। আপনি আল্লাহ মানবে? আল্লাহ তো ইকুয়াল রাইটস দিছে দুনিয়াতে মানুষকে, যে আপনার সমান অধিকার ভোগ করার চেষ্টা করবেন এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। সেই ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠা কি হলো? আপনার একটা সিটের জন্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা সিটের জন্য অন্তত 1000 ছাত্র, 1,00,000 ছাত্র ইন সাম কেসেস ডিপ্রাইভড হলো। আপনি এটার জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন পরকালে? এই কালেও তো সম্ভব না, পরকালে তো পারবেনই না। অর্থাৎ আপনি মরেন না তাই জাহান্নামে যাচ্ছেন না। এই যে কোটা বিভিন্ন, আবার এই যে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নিয়ে কিরকম মাকাল ফল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে, তারা কি পরিমাণ ক্রাইটেরিয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, তারা পোষ্য কোটা ছাড়া তালা দিচ্ছে ডিপার্টমেন্টে, যে তারা ক্লাস নিবে না, ক্লাস বর্জন করতেছে। আপনি হিসাব করে দেখেন কি পরিমাণ কোটা এই শেখ হাসিনা চালু করেছিল শুধুমাত্র তার দলীয় রেজুর ভিত্তি করার জন্য, দলের আনুগত্য সৃষ্টি করার জন্য, এক শ্রেণীর লোককে আনুগত্যশীল করার জন্য এই সৃষ্টি করেছিল। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ে প্রায় 17,000 শিক্ষক, এর মধ্যে 10,000 প্লাস শিক্ষক হলো এই শেখ হাসিনার আমলে। বিশ্ববিদ্যালয় যেখানে ছিল 30-32টি, সেখান থেকে প্রায় 70টি বিশ্ববিদ্যালয়। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো 150 প্লাস করে ফেলেছে। অর্থাৎ একজন করে এমপি একটি করে বিশ্ববিদ্যালয় নেওয়া শুরু করেছিল। সেই বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষা দেওয়া হয়েছে? শিক্ষার নামে কোটি কোটি টাকা বাণিজ্য করা হয়েছে, ডিগ্রি দিয়ে মানুষকে বেকার করা হয়েছে। যেই ছেলেটা অনার্স মাস্টার ডিগ্রি নিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, সে চাকরি পায়নি, সে এখন ছোট কাজগুলো করতেও তার সেইম লাগে। তাকে এলাকার মানুষ কটাক্ষ করে যে আপনি এত বড় ডিগ্রি নিয়ে, এতগুলো ডিগ্রি নিয়ে কিভাবে এত ছোট কাজ করবেন? কিভাবে তাহলে নেশনটা বিভক্ত হয়েছে? আপনারা একটু চিন্তা করেন, একটু থিঙ্ক করেন। সুতরাং এই 24 পরবর্তী প্রজন্ম যদি এই জিনিসগুলোকে রিপেয়ার না করতে পারে, এই ইতিহাসগুলোকে পরিস্ফুটিত করতে না পারে, ডিসক্লোজ না করতে পারে সমাজ এবং দেশের মধ্যে, নেশনসের মধ্যে, তাহলে এই দেশ কোনো কালেই আর উঠে দাঁড়াতে পারবে না। আমরা সম্মিলিতভাবে ব্যর্থ হব। সুতরাং আসুন সকলেই এই পিআর পদ্ধতির পক্ষে থাকি, ছাত্র জনতার পক্ষে থাকি, বিপ্লবী জনতার পক্ষে থাকি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষে থাকি। যদি আমরা এটা করতে পারি, এটা আমরা করতে পারি না কারণ কি এই প্রশাসনের মধ্যেই আপনি দেখবেন 15 লক্ষ 16 লক্ষ সরকারি চাকরিজীবী, এর মধ্যে দেখেন গা আপনি কোটার লোক আছে 6 থেকে 8 লক্ষ। কারণ যেখানে কোটা থেকে নিয়োগ হয় আপনার 55 থেকে 60%, আবার দলীয় লোকগুলোকে টাকা পয়সা দিয়ে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ 100-র ভিতরে 80% 90% লোক কোটা, বিভিন্ন কোটা এবং দলীয় আনুকূল্যের কারণে চাকরি পেয়েছে এবং চাকরির তারা বহাল তবিয়তে আছে। সেই জায়গায় আপনি প্রশাসন কিভাবে সৎভাবে কাজ করবে বলেন? করা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না, এটা হচ্ছেও না। এই কারণে আর্মিকে রাস্তায় রেখেও আমাদের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি, নাজুক পরিস্থিতি বের হওয়া সম্ভব হয় না, সম্ভব হবে না। তো কোটা সিস্টেমের এবং 2 নাম্বারি করে নিয়োগ দেওয়া হয়েছে, সেই নিয়োগগুলোকে যতক্ষণ পর্যন্ত যেই সমস্ত মানুষগুলোকে আপনি সাসপেন্ড না করাতে পারবেন, যে সমস্ত ওই সমস্ত চাকরিজীবীদের আপনি পদ অবনত না করতে পারবেন, চাকরিচ্যুত না করতে পারবেন, তাদের পানিশমেন্টের মধ্যে না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওয়ার্কেবল করতে পারবেন না আমাদের প্রশাসনকে। ডক্টর ইউনূস পারতেছে না, তো সম্ভব না, কোনো কালে সম্ভব না। ডক্টর ইউনূস যে একটা বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে এই কাজগুলো না করে,
এটা আমাদের সমাজের এখন সবাই জানে, আমাদের দেশের সকলেই জানে। সুতরাং সামনে যে গণতান্ত্রিক ভাবে নির্বাচন আসবে পিএর পদ্ধতি, সেই পদ্ধতিতে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে আপনারা ক্ষমতা তুলে দেন। আর মানুষ কাকে ভোট দেয়? একটা মার্কাকে ভোট দেয়। ওইখানে যদি মাকাল ফল, ওখানে যদি কলা গাছও দাঁড় করায় বিএনপির আপনার প্রার্থী দিয়ে, দেখবেন যে বিএনপি পেরে আসছে ধানের শীষ প্রতীক নিয়ে। কিন্তু আদতে যে ক্যান্ডিডেট দাঁড় করেছে সে মদখোর, গাঁজাখোর। হতে পারে না? এরকম হয় না? এরকমই তো হচ্ছে। আপনি 300 পার্লামেন্ট মেম্বার, আপনি 30 জন পার্লামেন্ট মেম্বারকে দেখাতে পারবেন যারা সমাজ বিনির্মাণে, দেশ বিনির্মাণে মানে সুন্দর সুন্দর কথা বলতে পারে? 30 জন দেখাতে পারবেন? পসিবল, দেখাতে পারবেন না। তাহলে পিআর পদ্ধতিতে যদি ইলেকশন হয়, এই বাংলাদেশে যদি 500-1000 লোক থাকে, ধরেন এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 5000 ব্যারিস্টার আছে, এর মধ্যে অন্তত 50 জন 100 জন ব্যারিস্টার অটো চলে আসবে পিআর পদ্ধতিতে। ধরেন এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 40,000 পিএইচডি ডিগ্রি হোল্ডার আছে, এর মধ্যে অটো 1000 লোক চলে আসবে, প্রশাসনের বিভিন্ন স্কেলে চলে আসবে পিআর পদ্ধতির কারণে। কারণ এমপি গুলা সিলেকশন হবে, এমপি গুলা সুন্দর সুন্দর মানুষগুলোকে বিভিন্ন সেক্টরে বসানোর চেষ্টা করবে। সুতরাং আসুন আমরা দেশকে বিনির্মাণ করি। এই দেশকে যদি বিনির্মাণ করতে পারি, তাহলে আমরা তো পারি নাই, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় পারিনি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন পারবে। এবং এটার সূচনা আমরা যদি করে দেই, আমরা ইহকালে এর ফল পাবো এবং পরকালে তো অবশ্যই অবশ্যই ফল পাবো। সেই চিন্তা চেতনাকে সামনে রেখে আপনারা আগামী নির্বাচনের প্রস্তুতি নেন। আর ছাত্র সমাজের মধ্যে যে বিভক্তি ছিল সেই বিভক্তিগুলো কাটানোর চেষ্টা করেন। এখনো দেখি বিভিন্ন মিছিল মিটিং এ নেতা সবার আগে থাকার চেষ্টা করে, নেতার সামনে মাইক দেখে। আর মাইক দেখলে বা সাংবাদিক দেখলে এক শ্রেণীর নেতা কর্মী আছে, ক্ষুদ্র মেধার মানুষ, এরা সবার আগে যায়। চিন্তা করে না যে আমার যে সিনিয়র লোক আছে, আমার যে জানাশোনা লোক বেশি থাকে, তাকে সামনে দিই 2-4টা ভালো কথা যদি সমাজের মধ্যে আসে, আমাদের আরো জনপ্রিয়তা বাড়বে। এই চিন্তা চেতনা কিন্তু এখনো যে জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে সমস্ত অঙ্গ সংগঠন আছে এদের মধ্যে এখনো এরকম সিরিয়াসলি বোধোদয় এখনো আসেনি বলে মনে করি। তারা ওই আগের মান্দাতার আমলের রাজনীতির যে যে হাজার হাজার কোটি কোটি টাকা কামাই করতে হবে, ওই টাকা দিয়ে নির্বাচন করতে হবে, এরকম নেতাও কিন্তু 1-2% আছে, আমি দেখছি। সুতরাং এখান থেকে বের হওয়ার চেষ্টা করুন। যদি এটা করতে পারেন তাহলে দেশ বিনির্মাণ করা সম্ভব। দেখেন, খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা আছে এর ভিতরে। এই কথাগুলো যদি আমরা সিরিয়াস ভাবে স্টাডি করতে পারি, সিরিয়াস ভাবে ফাংশন করাতে পারি সমাজের মধ্যে, তাহলেই আমাদের দেশ বিনির্মাণ করা সম্ভব, সমাজ বিনির্মাণ করা সম্ভব। ধন্যবাদ সকলকে।